পরপর 2টা থাপ্পড় খাওয়ার পর আমি থমকে দাঁড়িয়ে আছি তুষার ভাইয়ের দিকে তাকিয়ে। তুষার ভাইয়ের চোখ দিয়ে যেন আগুন ঝলছে উঠছে। আমার হাতটা আমার গালে চেপে ধরা। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়েছে, মা আঁচল মুখে চাপা দিয়ে কাঁদছে। সবাই আমার ওপর রাগে ফুঁসছে, খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমারই বা কি করার ছিল রে। তখনই বাবা মাকে বলে উঠল, তিথিকে তাড়াতাড়ি তৈরি করে নিচে নিয়ে এসো। আমার চোখ বড় বড় হয়ে গেল বাবার কথা শুনে। কিছুক্ষণ আগে আজ আমার বড় দিদি তানিয়ার বিয়ে ছিল, কিন্তু তানিয়া দিদি ভালোবাসে রাহুল ভাইকে। দিদি বাড়িতে বলতে পারেনি ভয়। আজ সকালে দিদির কাছে যাচ্ছিলাম, তখন শুনলাম দিদি রাহুল ভাইয়ের সাথে ফোনে কথা বলছে আর কাঁদছে। আমি সব শুনে বুঝলাম দিদি রাহুল ভাইকে সত্যিই ভালোবাসে। দরজার কাছে দাঁড়িয়ে আমি বললাম, দিদি আসবো? দিদি চমকে পিছনে তাকিয়ে আমাকে দেখে চমকে উঠল আর বলল, তুই এখানে? আমি বললাম, হ্যাঁ। তুমি কি রাহুল ভাইকে ভালোবাসো দিদি? তানিয়া বলল, হ্যাঁ, কিন্তু এখন কি করব বল? না বাবা আর তুষার ভাইয়ের বিরুদ্ধে যেতে পারবো, না রাহুলকে ভুলতে পারবো। আমি বললাম, তাহলে পালিয়ে যা, আমি সাহায্য করব তোকে। তানিয়া বলল, সত্যি বলছিস? কিন্তু পরে কি হবে যখন সবাই জানবে বউ পালিয়ে গেছে? মা বাবার মুখ কালো হবে। আমি বললাম, তা নিয়ে তুই টেনশন করিস না, এইদিকে আমি সব ম্যানেজ করে দেব। আর এমনিতেও আমার ওই অর্জুন না একদম পছন্দ না, তুই বরং রাহুল ভাইয়ের সাথে পালা। যেই ভাবনা সেই কাজ। বিকেল হতেই গেস্টরা আসতে শুরু করেছে, বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে তাদের নিয়ে। আমিও সুযোগ বুঝে দিদিকে বাড়ি থেকে পালাতে হেল্প করলাম। রাহুল ভাইকে আগেই সব বলা, সে বাড়ির একটু দূরে গাছের আগালে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আমাকে বউ সাজিয়ে ওই অর্জুনের সাথে বসালো। পুরোহিত বিয়ের মন্ত্র পড়ছে, দুজনেই বিয়ে করলাম। বিয়ে শেষ। বিদায়ের সময় মা বাবা তুষার ভাইয়ের চোখে জল, কিন্তু আমি কথা না বলেই গাড়িতে উঠে বসলাম। অর্জুনও গাড়িতে বসল। গাড়ি এসে থামল অর্জুনের বাড়ির সামনে। এই বাড়িতে আমি আগেও এসেছি, তবে তুষার ভাইয়ের সাথে। যখনই আসতাম অর্জুন দূর থেকে তার রুম খুলে দিত। তার রুমে নাকি কাউকে ঢোকায় না, যত সব ঢং। আমি তিথি, বাবা মায়েরও বাড়ির ছোট মেয়ে, এবার 10 পাস করলাম। বড় ভাই তুষার, সে বাবার সাথে বিজনেস দেখে। বড় দিদি তানিয়া, সে 2nd ইয়ারে পড়ে। আর যার সাথে আমার বিয়ে হলো, অর্জুন শর্মা, তুষার ভাইয়ের ফ্রেন্ড, আর তার সাথেই তানিয়া দিদির বিয়ের কথা ছিল। বাবা মায়ের একমাত্র ছেলে, আর অনেক বড় বিজনেসম্যান। বর্তমানে আমি অর্জুনের সাথে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করলেন অর্জুনের মা নীলা শর্মা, তারপর ভিতরে নিয়ে গেল। রাত 11টা বাজে। অর্জুনের কিছু বোন আমাকে তার রুমে দিয়ে গেল। আমি খাটের মাঝখানে বসে আছি। রুমটা চোখ বুলিয়ে দেখলাম একদম গুছানো, দেয়ালে তার কয়েকটা ফটো ঝুলানো। বাইরে থেকে শব্দ আসছে, টাকা দেওয়ার জন্য। তাহলে কি অর্জুন এসে গেছে? ওদিকে তিথির মা তার বাবাকে বোঝাচ্ছে, আচ্ছা, মেয়েটাকে জোর করে বিয়ে না দিলেও তো পারতে। মেয়েটা একবার তাকালোও না, খুব অভিমান হয়েছে আমাদের ওপর। ওর বাবা কিছু বলার আগে তুষার বলল, তুমি চিন্তা করো না মা, অর্জুনাকে আগলে রাখবে, কোনো ঝামেলা হতে দেবে না, খুব যত্নে রাখবে। এবার তিথির বাবা বলল, তুষার ঠিক বলছে, অর্জুনের ওপর আমার ভরসা আছে, ও আমার মেয়েকে হেড করে রাখবে, আর যা হয়েছে তিথির ভালোর জন্যই। তিথির মা বলল, তাই যেন হয়, মেয়েটা হাসি খুশিতে থাকলেই হলো। এই দিকে প্রায় 10 মিনিট পর ভিতরে এলো অর্জুন। আমার দিকে এক পলক তাকিয়ে নিজের টি-শার্ট আর শর্টস নিয়ে বাথরুমে ঢুকল। আমি মুখ ভিকিয়ে ভাবলাম, কি অসভ্য হে, এত সুন্দর বউ বসে আছে খাটে, একবার চোখও ফেরালো না। কিছুক্ষণ পর অর্জুন বেরিয়ে এলো। আয়নার সামনে চুল ঠিক করতে করতে বলল, এই কি ভাবছিস, চোখ ফেলিয়ে গিলে খাবি নাকি? এখন তাড়াতাড়ি চেঞ্জ কর, এমনিতেও তোর কাছে যাওয়াই যাচ্ছে না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এই অসভ্যটা কি বলতে চায়। সে আবার বলল, তাড়াতাড়ি চেঞ্জ কর, তোর গায়ে এত পারফিউমের গন্ধ, আমি রুমে কিভাবে দাঁড়াবো? আমি শকড। কি বলল, আমার গায়ে গন্ধ? রাগে তেতে উঠে বললাম, এই মিস্টার অসভ্য, আপনি কি বললেন? আপনার গায়েও তো বাজে গন্ধ। এই বলে গটগট করে বাথরুমে ঢুকলাম। একটা গেরু রঙের সালোয়ার পরে বেরোলাম। তারপর তানিয়া দিদির কাছে কল দিলাম। দিদি আর রাহুল ভাই বিয়ে করে নিয়েছে, তারা রাহুল ভাইয়ের বাড়িতে। প্রথমে রাগ করলেও পরে মেনে নিয়েছে। আমার আর অর্জুনের বিয়ের কথা বলার পর দিদি চুপ করে রইল।
তারপর বলল, আমার সুখের জন্য তোর জীবন নষ্ট হয়ে গেল রে। আমি বললাম, না না দিদি, কি বলছো? তুই তো মানা করেছিলি, আমি তো তোকে জোর করে পাঠালাম। তারপর টুকটাক কথা বলে কল কাটলাম। তারপর বিছানার একপাশে শুয়ে পড়লাম। অর্জুন রুমে নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমাই। অনেক ক্লান্ত ছিলাম, কিছুক্ষণে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাতে যাবার পর অর্জুন এসে দেখল আমি খাটে ঘুমোচ্ছি। সে আমার হাত ধরে এক টানে তুলে বলল, ভালো তো, আমার রুমে থাকবি, আমার খাটেও ঘুমাবি? আমি বললাম, তাহলে আমি কোথায় ঘুমাবো? সে বলল, যেখানে ইচ্ছা, আমার সামনে থেকে সর। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি যেন হলো, বুকে হালকা চমক লাগলো। সে আবার বলল, যাচ্ছিস না কেন? আমি ঘুমাবো, নাকি আমার সাথে ফান করার ইচ্ছা? আমি হাঁ করে তাকিয়ে উঠে দাঁড়ালাম। সে পাশ ফিরে শুয়ে পড়ল। আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আকাশ দেখছি। খুব মজা লাগছে, চোখে হাসি এসে গেল। টুইং! রাতে রুমে ফিরে খাটের কাছে দেয়ারে পিঠ ঠেকিয়ে বসলাম। নিচেই ঘুমের রাজ্যে চলে গেলাম। হঠাৎ অর্জুন আমাকে কোলে তুলে খাটের অন্যদিকে শুয়ে দিল। সকালে ঘুম ভেঙে দেখি আমি অর্জুনকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছি। অবাক হয়ে ভাবলাম, এই অসভ্যটা তো আমাকে তুলবে না, তাহলে কি আমি ওপরে উঠে এলাম? এখন যদি দেখে ফেলে, বলবে আমি তার সাথে ফান করতে এসেছি। কি লজ্জা! কিন্তু আমি তো নিচে শুয়েছিলাম, ওপরে কখন উঠলাম মনে নেই। তখন চোখ গেল অর্জুনের দিকে। কি কিউট লাগছে, বাচ্চাদের মতো ঘুমায়, মাথার চুল কপালে এসেছে। আমি হাত দিয়ে সরিয়ে দিলাম। খেয়ে বলবে এই লোকটা আসলে একটা ফানকি। আমাকে নিচে শুতে বলেছিলি, এ শাস্তি পাবি মিস্টার অসভ্য। এই বলে বাথরুমে ঢুকলাম। প্রায় 1 ঘন্টার শাওয়ার নেওয়ার পর বেরোলাম। অর্জুন ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে বলল, হেই ইউ স্টুপিড গার্ল, কি করছিস? তার কথা শুনে আমি পিছনে তাকালাম। সে চোখ রসগোল্লার মতো বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে আয়নায় তাকিয়ে এক চিৎকার দিলাম। সাথে সাথে সে লাফিয়ে উঠে আমার মুখ চেপে ধরল। হু মাই গড! আয়নায় নিজেকে দেখে আমি চিৎকার করে উঠলাম, আরে বাবা, সবাই কি ভাববে? এই সকালবেলাতেও তোমার সাথে রোমান্স করছি। অর্জুন বলল, আসলেই একটা ইডিয়াট মেয়ে তুই। আর এটা কি পড়েছিস? পুরো ঝিলিপির প্যাকেট হয়ে দাঁড়িয়ে আছিস কেন? ও হো! অর্জুন বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমি মনে মনে বললাম, আরে বজ্জাত, আগে আমার মুখ থেকে হাত সরা, তবেই তো কিছু বলবো। অর্জুন বলল, ও আচ্ছা, আমি তো তোর মুখ চেপে রেখেছিলাম। আচ্ছা, এবার বল, ঝিলিপির প্যাকেট হয়ে আছিস কেন? আমি বললাম, আসলে আমি শাড়ি পরতে পারি না, তাই ইউটিউব দেখে দেখে পরছিলাম। আয়নার দিকে তাকাইনি, তাই এমন হয়ে গেছে। অর্জুন বলল, যেটা পারিস না সেটা করতে যাস কেন? নাকি আমাকে ইমপ্রেস করার জন্য শাড়ি পরছিস? দেখ, এসবে কোনো কাজ হবে না, বুঝলি? এখন তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নে। আমি মনে মনে ভাবলাম, এই অসভ্য লোক, তারে নাকি আমি তিথি, এই অসভ্যকে ইমপ্রেস করতে শাড়ি পরেছি? আমার পিছে হাজার ছেলে ঘুরে, আর আমি নাকি তোকে ইমপ্রেস করব? আমি বললাম, আমি তো পড়তে পারছি না। অর্জুন বলল, হে ওয়েট, তুই এটা ভাবছিস না তো যে আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব? তাহলে তুই পুরোপুরি ভুল। আমি বললাম, আমি কি বলছি আপনাকে পরিয়ে দিতে? অর্জুন বলল, আচ্ছা তুই ওয়েট কর, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমার শাশুড়ি এলেন রুমে, এসে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তারপর আমাকে নিয়ে নিচে চলে গেলেন। আমরা বের হতেই অর্জুন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামল। সবাই নাস্তা করার জন্য নিচে নামল, অর্জুনও ডাইনিং টেবিলে বসল। নীলা শর্মা মানে অর্জুনের মা আমার নাস্তা টেবিলে রাখলেন আর বললেন, আজ ম্যাঙ্গো জুসটা কিন্তু আমাদের তিথি বানিয়েছে। সবাই জুস খেয়ে আমার প্রশংসা করল। টেস্টি জুস খেয়েই অর্জুন চোখ বড় বড় করে ফেলল। সে কোনো মতে শেষ করে উপরে চলে গেল। তারপর চোখ মুখ শক্ত করে স্বাভাবিক হয়ে অফিস যাবার জন্য নিচে নামল। নীলা বলল, অর্জুন, তুই বিয়ের পরের দিন কোথায় যাচ্ছিস? অর্জুন বলল, মা, একটু অফিসে যাব। নীলা বলল, আজ থেকে জিস না বাবা, কাল থেকে যাবি। অর্জুন বলল, আমি চলে আসব 1 ঘন্টা পরে, বেশি দেরি করব না। নীলা বলল, আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, মেয়েটাকে একটু সময় দে। যাবার আগে অর্জুন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কালকের কথা ভেবে হাসি পাচ্ছে।
নিজের বিয়ে নিয়ে প্রত্যেক মেয়ের মনেই অনেক স্বপ্ন থাকে। আমার স্বপ্নগুলো আমি নিজের হাতে ভেঙে দিলাম। এমন একটা লোকের সাথে থাকতে হবে যাকে আমি পছন্দ করি না, কিন্তু সে আমাকে পছন্দ করে। চোখে হাসির ঝরঝর ঝরছে। এই হাসি আজকে আর থামবে না। অনেকক্ষণ ব্যালকনিতে বসে হাসতে হাসতে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। পিছনে তাকিয়ে দেখি অর্জুনের মা দাঁড়িয়ে। আমি তাকে দেখে তাড়াতাড়ি চোখের জল মুছে নিলাম। শাশুড়ি মা বলল, আমি জানি তুমি কেন হাসছো। আমার ছেলেটা খুব ফানি, বুঝলে মা? নিজের ছেলে বলে বলছি না, সত্যিই মজার মানুষ। তোমাকে হাসাবে, মজা দেবে সব ঝামেলা থেকে। তুমি একটু ভরসা করো আমার ছেলের ওপর, তোমাকে বোর করবে না। তারপর আবার বলতে শুরু করলো, প্রত্যেক মেয়েরই নিজের বিয়ে, স্বামী, সংসার নিয়ে স্বপ্ন থাকে। হয়তো তোমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল তা পূরণ হয়নি, কিন্তু এইটুকু বলতে পারি, স্বামী সংসার নিয়ে যে স্বপ্ন দেখেছ তা পূরণ হবে। আমি হা 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 করে হেসে উঠলাম আর তাকে জড়িয়ে ধরে হেসে নিলাম। শাশুড়িমা বলল, আই বোকা মেয়ে, আর হাসিস না, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, অর্জুনের ওপর আস্থা রাখো, ও সব আগের মতো করে দেবে। আমি বললাম, কিন্তু অর্জুন ভাইয়া তো আমাকে পছন্দ করেন না, তাহলে কিভাবে সব ঠিক হবে? শাশুড়িমা হালকা হাসলেন, তারপর আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দুপুর পেরিয়ে গেছে অনেক আগেই, খাবি কখন? আমি বললাম, আমার খিদে নেই মা, খিদে লাগলে খেয়ে নেব। শাশুড়িমা বলল, অর্জুনটা কোথায় গেল? এখনো আসলো না। ছেলেটাও না খেয়ে আছে, তুমিও কিছু খাচ্ছ না, এমন করলে কিভাবে হবে বলো? বলতে বলতে বেরিয়ে গেলেন রুম থেকে। আসলেই কোথায় গেল? সকালে বের হয়ে গেল, বলে তো গেছে অফিস যাবে 1 ঘন্টার জন্য, কিন্তু এখনো এলো না। নিজে নিজে কথাগুলো বলছিলাম। হঠাৎ অর্জুনের গলা, আমাকে মিস করছিস বুঝি? এত মিস করবি জানলে আরো আগে আসতাম। গলার আওয়াজ শুনে ঘুরে পিছনে তাকিয়ে দেখি অর্জুন আমার দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। আমি একটা শুকনো ঢোক দিয়ে মনে মনে ভাবলাম, সব শুনে ফেলেনি তো? অর্জুন বলল, কি ভাবছিস আমি কিছু শুনেছি কিনা? বড় কথা এটা নয় আমি তোর কথা শুনেছি কিনা, কথা হলো তুই না খেয়ে আছিস কেন? আমি বললাম, অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন কিভাবে আমি খাইনি? আপনি তো বাড়িতে ছিলেন না, অবশ্যই মা বলেছে হয়তো। অর্জুন বলল, তোর এই ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না, উঠ খেতে চল, আমারও খিদে পেয়েছে। তারপর অর্জুন ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুজনে খেয়ে নিলাম। রাতে অর্জুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর দরজার দিকে বারবার তাকাচ্ছে, কখন আসবে তিথি। এদিকে আমি অর্জুনের কাজিন মিলি, শিলা আর নীরবের সাথে আড্ডা দিচ্ছি। তারা আড্ডা দিচ্ছে, সাথে পকোড়া খাচ্ছে। দেরি করে দুপুরের খাবার খাওয়ার ফলে রাতের খাবার খাইনি, তাই এখন পকোড়া আর কফি খাচ্ছি। হঠাৎ মিলি বিষম খেলো, তাই আমি তাড়াতাড়ি জল আনতে গেলাম। আনতে গিয়ে কিছুটা জল নিচে পড়ে গেল, খেয়াল না করে মিলির জন্য জল নিয়ে চলে এলাম। মিলি জল খেয়ে ঠিক হলে গ্লাস রাখতে গিয়ে ফ্লোরের জলে স্লিপ কেটে নিচে পড়ে গেলাম। চিৎকার শুনে অর্জুন তাড়াতাড়ি নিচে এলো। সিঁড়ির সামনে এসে দেখল আমি সোফায় বসে আছি, পাশে মিলি আর শিলা, আর আমার সামনে হাঁটুতে ভর করে নীরব আমার পায়ে কি যেন করছে। আমার চোখে পানি পড়ছে। নীরবের হাত আমার পায়ে দেখে অর্জুনের চোখ রাগে লাল হয়ে গেল। অর্জুন বলল, কি হয়েছে এখানে? নীরব বলল, আসলে ভাই তিথি পড়ে গেছে, তাই পায়ে ব্যথা লেগেছে। অর্জুন বলল, ও, আর নীরব, ও তোর বৌদি, নেক্সট টাইম তিথি না বৌদি ডাকবি, ঠিক আছে? নীরব বলল, আচ্ছা ভাই। আমি মনে মনে ভাবলাম, এর আবার কি হলো? আমাকে যে যা খুশি নামে ডাকুক, তাতে ওনার কি? আমার ভাবনার মাঝে আমি হাওয়ায় ভাসতে লাগলাম। তাকিয়ে দেখি অর্জুন আমাকে কোলে তুলে উপরে নিয়ে যাচ্ছে। আমি বললাম, এই কি করছেন? নামান আপনি, আমি একাই যেতে পারি। অর্জুন সাথে সাথে হাত হালকা করল। আমি ভয়ে তার গলা জড়িয়ে ধরলাম। অর্জুন বলল, কি হলো? যা, এখন আমাকে এভাবে ধরেছিস কেন? রুমে নিয়ে সে আমাকে খাটে বসায় ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে বলল, ছেলেরা তোমায় ছুঁয়ে দিলে তোমার খুব মজা লাগে, তাই না? আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি বলে মিস্টার অসভ্য, মাথা ঠিক আছে তো? অর্জুন বলল, আমার মাথা ঠিক আছে, তোরটা আজকে ঠিক করব। আমি আবার অবাক, মনের কথা কি এই অসভ্য শুনতে পায়? অর্জুন বলল,
তা আমার জুসে সকালে কি মিশিয়েছিস? এখন তো তুই শেষ তিথি, পায়ের জন্যে পালাতেও পারবি না। তারপর সে আমার পাশে এসে বসল। আমি তার দিকে তাকিয়ে শুকনো ঢোক দিয়ে বললাম, কখন কি মেশাবো? সবাই তো ভালো বলল। সে আরেকটু কাছে এসে বলল, কি মিশিয়েছিস? আমি চোখ বন্ধ করে বললাম, লবণ। অর্জুন বলল, তা কেন করেছিস? আমি বললাম, আমি রাতে ফ্লোরে ঘুমিয়েছি, এটা তার প্রতিশোধ। ও। অর্জুন বলল, তাহলে ম্যাডামের কি আমার সাথে ঘুমানোর ইচ্ছা ছিল, বাসর করার ইচ্ছা ছিল বললেই হতো? আমি বললাম, এই না না, কি বলছেন এসব? আমি বাসর করব, তাও আপনার মতো একটা অসভ্য লোকের সাথে? অর্জুন বলল, আচ্ছা সে কথা বাদ দাও, জানো তো আমার মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে, তাই এখন মুখটা মিষ্টি করতে হবে। এই বলে সে আমার দিকে এগিয়ে এলো। এদিকে তানিয়া খাটের এক কোণায় বসে কাঁদছে। তখনই রাহুল রুমে ঢুকল আর দেখল তানিয়া কান্না করছে। রাহুল বলল, কি হলো তানিয়া, তুই কাঁদছিস কেন? তানিয়া বলল, মা বাবাকে আমাদের মেনে নেবে, মা বাবার মনে কষ্ট দিলাম এটা ভেবেই কষ্ট লাগছে, আবার আমার জন্য তিথির জীবনটাও মজার হয়ে গেল। রাহুল বলল, তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, কাল আমি আর তুই তোদের বাড়িতে যাব, ঠিক আছে? তানিয়া বলল, সত্যি কাল আমরা বাড়িতে যাব? সবাই আমাদের মেনে নেবে? রাহুল জড়িয়ে ধরে বলল, দুজন কিছুক্ষণ চুপচাপ রইল। রাহুল বলল, যান। তানিয়া বলল, রাহুল বলল, আমাকে একটু আদর করতে দিবি? তানিয়ার সাথে সাথে রাহুলকে ছেড়ে দাঁড়িয়ে বলল, যতদিন সবাই আমাদের মন থেকে মেনে না নেয় ততদিন কোনো ফান হবে না। রাহুল মুখটা কালো করে বলল, বিয়ে তো হয়ে গেছে, এখন কেন ঝামেলা করছিস বলতো? আমার তো তোকে আদর করতে ইচ্ছে করে, তাই না? তানিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারলাম, কিন্তু সবকিছু মা বাবা মেনে নিলে, এখন ঘুমা। রাহুল মুখটা কালো করে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু জড়িয়ে ধরে ঘুমাতে তো আর সমস্যা নাই। তানিয়া বলল, আচ্ছা ঠিক আছে, বাট নো দুষ্টুমি, ওকে? রাহুল বলল, ওকে মেরে যান। তারপর দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে অর্জুন আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম। লজ্জায় নিজের শাড়ি খামচে ধরি। অনেকক্ষণ চোখ বন্ধ করার পরও কিছু হচ্ছে না, আর পাশে কেমন শব্দ হচ্ছে তা শুনে চোখ খুলে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বললাম, এ কি, আপনি কিটক্যাট খাচ্ছেন যে? তাহলে আমি এটা খাবার শব্দ পাচ্ছিলাম। অর্জুন বলল, কেন? আমি তো বললাম মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে আমার, তাই মিষ্টি খাচ্ছি। আমি বললাম, ওহ। অর্জুন বলল, উনি কিটক্যাট খাচ্ছেন আর আমি শুধু কত কি ভাবছিলাম। আই হেট মাই মাইন্ড। নিজেই কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ আমি নিজের পায়ে ঠান্ডা কিছু অনুভব করতেই পায়ের দিকে তাকালাম। আমি বললাম, কি করছেন আপনি? আমার পা ছাড়ুন। অর্জুন বলল, একদম নড়বে না, পায়ে ব্যথা পেয়েছিস, ওষুধ লাগাতে হবে, তাই চুপ করে বস আর আমাকে আমার কাজ করতে দে। আর নীরব যখন দেখছিল তখন তো মানা করিসনি। এই বলে অর্জুন ওষুধ লাগানো শুরু করল। আমার যেন অন্যরকম মজা লাগছে তার ছোঁয়ায়। অর্জুনের ছোঁয়ায় আমি কেঁপে কেঁপে উঠছি, আর অর্জুন আর চোখে দেখছে আমার অবস্থা, ভালোই উপভোগ করছে আর ঠোঁট কামড়ে হাসছে। অর্জুন বলল, হয়ে গেছে স্টুপিড গার্ল। আমি বললাম, কি বললেন আপনি? আমি স্টুপিড? আর আপনি যে মিস্টার অসভ্য, বজ্জাত, আস্ত খটাস। অর্জুন বলল, কি বললে তুমি? আমি বললাম, কিছু না। বলি বালিশ নিয়ে সোফায় যাওয়ার জন্য উঠি, তখনই অর্জুন আমার হাত ধরে ফেলল। অর্জুন বলল, কোথায় যাস? আমি বললাম, কেন, ঘুমাতে। অর্জুন বলল, খাটে শুতে পারিস, তবে আমাকে বিরক্ত করবি না, চুপচাপ ওই পাশে শুয়ে পড়বি। আমি বললাম, আপনার শরীর ঠিক আছে তো? অর্জুন বলল, মানে কি? আমার আবার কি হবে? বেশি বকবক না করে ঘুমিয়ে যা। আমি বললাম, ওকে। আমি আমাদের মাঝখানে একটা কোলবালিশ রেখে দিলাম। অর্জুন তা দেখে ভ্রু কুঁচকে কিন্তু কিছু বলল না। এদিকে দাদা মায়ের রুমের দিকে যায় আর শুনতে পায় তার মা বাবা কি নিয়ে যেন কথা বলছে, আর মা কাঁদছে, বাবা তাকে সান্ত্বনা দিচ্ছে। দাদা বলল, বাবা, মা, আসব? বাবা বলল, আরে বাবা, ভিতরে আয়, অনুমতি নেয়ার কি আছে? তা তুই এই সময় ঘুমাসনি? মা বলল, তুষার,
তোর মুখটা কেমন শুকনো লাগছে, কি হয়েছে? দাদা বলল, আমার বোনদের কথা খুব মনে পড়ছে। দুটো বোন একসাথে দূরে চলে গেল। আর তিথি তো এখন অনেক ছোট, মাত্র তো 10 পাস করল, বিয়ের বয়সও তো হয়নি। বাবা বলল, আমরাও সেটা নিয়ে ভাবছি, কি করে সামলাবে সবকিছু। মা বলল, নতুন জায়গায় সবার সাথে খাপ খাওয়াতে পারবে তো আমার ছোট মেয়েটা? বলেই আবার কান্নার বেগ বাড়িয়ে কাঁদতে লাগল। দাদা বলল, আমরা নিজেদের মানসম্মান রক্ষা করতে গিয়ে আমাদের ছোট্ট পরীর উপর অন্যায় করিনি তো? আর তিথি অর্জুনকে আগে থেকে তেমন পছন্দ করে না। আমি কি খুব বড় ভুল করে ফেললাম? সব জেনেও বোনকে এভাবে বিয়ে দেওয়া ঠিক হলো না। বাবা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তুষার, তুই গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। দাদা বলল, ঠিক আছে বাবা, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমি আসছি তাহলে। রাত 2টা। অর্জুন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই তার মোবাইলে একটা মেসেজ এলো। সে বিরক্তি নিয়ে মোবাইলের দিকে তাকালো। না চাইতেও মেসেজ চেক করল। মেসেজ দেখার সাথে সাথে অর্জুনের মুখের রং বদলে গেল। সে মোবাইলটা পুনরায় টেবিলে রেখে ব্যালকনির দরজায় দাঁড়ালো। কিছু সময় পর সে আমার অপর পাশে শুয়ে পড়ল। সকালে অর্জুনের ঘুম ভেঙে যায়। সে দেখে আমি বাচ্চাদের মতো ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে আছি। অর্জুন মাথা হালকা তুলে দেখে কোলবালিশ নিচে পড়ে আছে। তারপর সে আমাকে ছেড়ে উঠে বসে। সে দেখে আমার শাড়ির আঁচল এলোমেলো, যার দরুন আমার কোমরটা দেখাচ্ছে। ডান পায়ের হাঁটুর উপরে শাড়ি উঠে আছে। না চাইতেও অর্জুনের চোখ আমার দিকে চলে যাচ্ছে, যা তাকে খুব টানছে। অর্জুন তাড়াতাড়ি করে আমার শাড়ি ঠিক করে দেয়। আমার মুখের উপর কিছু চুল আমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, সেটা দেখে অর্জুন চুলগুলো আমার কানের পিছনে গুজে দিল। অর্জুন আয়নার দিকে তাকিয়ে ভাবল, না, আমাকে তিথির প্রতি দুর্বল হলে চলবে না, আমাকে আরও শক্ত হতে হবে। এই বলে ওয়াশরুমে চলে গেল। অর্জুন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আমি গোমরা মুখ করে বসে আছি। তা দেখে অর্জুন বলল, স্টুপিড গার্ল, কি হয়েছে? গোমরা মুখ করে বসে আছিস কেন? আমি বললাম, আমি আজ মা বাবার কাছে যাব, তাদের খুব মনে পড়ছে। অর্জুন বলল, ওকে, নিয়ে যাব। আমি মনে মনে ভাবলাম, যাক ভালো, মিস্টার অসভ্য রাজি হয়েছে, না হলে তানিয়া দিদির সাথে দেখা হতো না। অর্জুন বলল, কি ভাবছিস ইডিয়ট? আমি বললাম, কই কিছু না তো, আর ইডিয়ট স্টুপিড কেমন করে হই আমি? অর্জুন বলল, তাহলে আমি মিস্টার অসভ্য বজ্জাত খটাস কেমন করে হই? তুই জানিস অসভ্য বজ্জাত খটাস কাকে বলে? আমি তোমায় শিখিয়ে দিব, ঠিক আছে? আমার দিকে এগোতে এগোতে কথাগুলো বলল, সাথে তার ঠোঁটের কোণে মারাত্মক বাক্য হাসি, যা যে কাউকে ঘায়েল করতে সক্ষম। আমি বললাম, আরে মা, আপনি এত সকালে কিছু লাগবে? অর্জুন পিছনে তাকালে আমি এক দৌড় ওয়াশরুমে, আমাকে আর পায় কে? অর্জুন বুঝতে পেরে খুব জোরে হেসে উঠল। পরের দিন সকাল 10:30 বাজে। অর্জুন বলল, তিথি তাড়াতাড়ি আয়, তোকে বাড়িতে দিয়ে আমাকে অফিস যেতে হবে। আমি মনে মনে ভাবলাম, এই মিস্টার অসভ্য নামক লোকটা আমাকে শান্তিমতো তৈরি হতেও দেবে না। অর্জুন বলল, আর কতক্ষণ লাগবে? বিয়েতে যাচ্ছিস না তুই, তোর বাবার বাড়িতে যাচ্ছিস, সো একটু কম সাজলেও তোকে সবাই চিনবে। আমি বললুম, আমি রেডি। আরে তো চিল্লাচ্ছেন কেন? আমি কালা না, আমি শুনতে পাই। রান্নাঘরে গিয়ে আমি শাশুড়িমাকে বললাম, মা, আমি আর অর্জুন ভাইয়া একটু আমাদের বাড়িতে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসব। শাশুড়িমা বলল, আচ্ছা যা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। আমি বললাম, চলুন এবার যাওয়া যাক, আর কত দেখবেন আমাকে? আপনার বউ আমি, সারাদিন দেখতে পারবেন। অর্জুন বলল, হোয়াট? আমি তোমাকে দেখছিলাম? হা 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 হা, হাসালে। আমার তো বিরক্ত লাগছে, তোমাকে পুরো হারপিক লাগছে এই নীল সালোয়ার ড্রেস পরে। আমি বললুম, কি? আমাকে হারপিক লাগছে আর আপনাকে পুরো আলকাতরা লাগছে, উপর থেকে নিচ পর্যন্ত সব কালো পরে বসে আছেন, সেবেলায় আমি কিছু বলেছি? অর্জুন বলল, এখন আমার সাথে ঝগড়া করবি নাকি? আমি বললুম, চলুন। ওদিকে দিদিরা বাড়ি পৌঁছে প্রায় 3-4 মিনিট ধরে কলিং বেল বাজাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আবার বাজানোর আগেই দরজা খুলল আমার মা। মা বলল, তানিয়া, তুই এসেছিস মা? তানিয়া বলল, হ্যাঁ মা, আমি এসে গেছি, তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা। মা বলল, তোর আগে ভিতরে আয়, পরে কথা। মাকে বলতে না দিয়ে বাবা বললেন, কি চাই তোমার? আমার মান সম্মান তো সব শেষ করে গেছো, আর কি চাই? দিদি দৌড়ে গিয়ে বাবার পা ধরে, আমাকে মাফ করে দাও তোমরা, অনেক বড় ভুল হয়ে গেছে, আমিও জানি। এদিকে আমি আমার বরের সঙ্গে ঝগড়া করছি, একটু তাড়াতাড়ি গাড়ি চালালে কি আপনার মস্ত বড় ভুল হয়ে যাবে? অর্জুন বলল, আচ্ছা ব্যাপার কি? বিয়ের দিন তো কারোর সাথে কথাও বললি না, আর আজ যাবার জন্য এত উতালা হচ্ছিস যে?
আমি বললুম, আপনি বড্ড বেশি কথা বলেন, তাড়াতাড়ি গাড়ি চালান, তাহলে দেখতে পারবেন। অর্জুন বলল, আচ্ছা তুই বেশি কথা বলিস না, ড্রাইভ করতে দে আমাকে। আমি বললুম, কি, আমি কখন বেশি কথা বললাম? মনে মনে ভাবি সারাদিন তো নিজে বকবক করে আসছে, আমি কিছু বলতে গেলেই বেশি কথা বলে। হা 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 হা। 10 মিনিট পর আমি আর অর্জুন বাড়িতে আসলাম। দরজা খোলাই ছিল। আমার আর বুঝতে বাকি নেই দিদি আর রাহুলদা বাড়ির ভিতরে আছে। আমি বললুম, দিদি! দৌড়ে গিয়ে দিদিকে জড়িয়ে ধরি। কেমন আছিস দিদি? আমি কত মিস করেছি তোকে। তানিয়া বলল, এই তো আছি কোনো রকম, তোদের ছাড়া কি আমি ভালো থাকি? অর্জুন, কেমন আছো? অর্জুন বলল, ভালো আছি। রাহুল, কি খবর তোমার, বলো, কখন এসেছো এখানে? রাহুল বলল, ভালো, এই তো বেশিক্ষণ হয়নি এসেছি। আমি বাবার দিকে তাকিয়ে দেখি সে আমার আর দিদির দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে। তা দেখে আমিও বাবাকে মুখ খেংচি দিয়ে দিই। মা বলল, তোরা দুইজন আমার সাথে ওপরে চল। তারপর আমি, দিদি আর মা ওপরে চলে গেলাম। বাবা রাহুল আর অর্জুনকে বলল, রাহুল আর অর্জুন, তোমাদের বিয়েটা তো যেমন তেমন হলো, কিন্তু আমি চাই বউ ভাতটা যেন অনেক বড় করে হয়। অর্জুন বলল, আপনি যেমন ভালো মনে করেন। রাহুল বলল, ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু আমাদের মন থেকে মেনে নিন, তানিয়া খুব কষ্ট পাচ্ছে। বাবা বলল, রাহুল, আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাই, আর বউ ভাত 3 দিন পরে হবে, আর বিয়েটা যেহেতু হয়েই গেছে তাই না মেনে আর উপায় নেই। অর্জুন খানিকটা অবাক হয়ে বলল, 3 দিন পরে? বাবা বললেন, কেন, তোমার কোনো সমস্যা থাকলে বলো। অর্জুন কপালের ঘামটা মুছে বলল, আমার কোনো সমস্যা নেই। বাবা বললেন, আচ্ছা তাহলে 3 দিন পর। আর রাহুল, আমি কথা বলবো তোমার মা বাবার সাথে। রাহুল বলল, আচ্ছা ঠিক আছে। বাবা বললেন, তোমরা রেস্ট নাও, আমি একটু বেরোলাম। ওদিকে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন অর্জুনের বাবা। অর্জুনের মা বলল, তুমি আজ বাড়িতে চলে এলে? তোমার তো কাল আসার কথা ছিল, ছেলেটার বিয়েটা হওয়ার আগেই চলে গেলে। শ্বশুরমশাই বললেন, অর্জুন কোথায়, ওকে একটু ডেকে দাও তো। শাশুড়িমা বলল, অর্জুন তো তিথির সাথে ওদের বাড়িতে গেছে, কেন বলো তো, কি হয়েছে? শ্বশুরমশাই বলল, তিথির বাবা কল করেছিলেন, উনি বললেন তানিয়া রাহুল তিথি অর্জুনের বৌভাত হবে 3 দিন পরে, কত কাজ পড়ে আছে তাই তো চলে এলাম। শাশুড়িমা বলল, ও, অর্জুন আসলে ওর সাথে কথা বলে নিও, এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। বিকেল 5টা বাজে। অর্জুন বলল, তিথি তাড়াতাড়ি চলো, আমাদের বাড়িতে যেতে হবে, মা কল করেছিল, বাবা আসছে। আমি বললাম, আমি আজকে যাব না, কাল চলে যাব। অর্জুন বলল, না, কাল তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে, নাকি স্কুল শেষ আর বিয়ে হয়ে গেল বলে কলেজে পড়তে চাও না? আমি বললাম, আমি কি বলছি যে আমি পড়ব না? মনে মনে বিড়বিড় করে বললাম, আর বাড়িতে থেকেই কি লাভ, যার নিরামিষ জামাই, একে দিয়ে কিচ্ছু হবে না। অর্জুন বলল, তুমি কি আমাকে কিছু বললে? আমি বললাম, কই না তো, চলুন এবার যাওয়া যাক। তারপর মা বাবাকে বিদায় দিয়ে আমি আর অর্জুন চলে গেলাম। ওদিকে রাহুল দা আর তানিয়া দিদি চলে গেছে। দাদা বাড়িতে ছিল না, তাই তার সাথে দেখা হলো না। যাওয়ার সময় রাস্তায় আমি বললাম, একটু আস্তে গাড়ি চালান, মনে হচ্ছে প্লেন করে উড়ে যাচ্ছি। অর্জুন বলল, চুপ করে বসে থাকতে পারিস না? আমি বললুম, মিস্টার অসভ্য, গাড়ি থামান, আমি ফুচকা খাবো। অর্জুন বলল, তুমি সত্যি স্টুপিড, এই সময় কেউ ফুচকা খায়, তাও বাইরের? আমি বললাম, আমি খাই, এবার নামুন। অর্জুন আর আমি ফুচকার দোকানের সামনে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমি খাওয়া শুরু করলাম। অর্জুন বলল, তুমি ফুচকা খাও, আমি একটা কল করে আসি, এখানেই থেকো, আমি যাচ্ছি আর আসছি। আমি বললাম, ঠিক আছে আপনি যান, এমনিতেও আপনার এখানে কোনো কাজ নেই। অর্জুন বলল, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি মেসেজ পেয়েছি। কথা বলতে বলতে অর্জুন অনেক দূরে চলে গেল। আমি বললাম, ফুচকা তো শেষ, অর্জুন কোথায়? ঠিক এই সময় রাস্তার অন্য সাইড থেকে একটা গাড়ি খুব দ্রুত এগিয়ে আসছে আমার দিকে। আমি তো বোকার মতো দাঁড়িয়ে আছি। গাড়িটা যখনই আমার কাছে চলে আসে আমি চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। সেই মুহূর্তে আমাকে কেউ যেন হাত টেনে অন্য সাইডে নিয়ে গেল। তাকিয়ে দেখি ফুচকাওয়ালা আমাকে টেনে নিয়ে এসেছে। আমার যেন জান ফিরে এলো। আমি তাকিয়ে দেখি গাড়ির মধ্যে কালো মাস্ক পরা একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখে ভাবছি হয়তো তাকে চিনে ফেলেছি, কিন্তু তার আগেই গাড়ি নিয়ে পালিয়ে গেল লোকটা। কিছুক্ষণ পর অর্জুন দৌড়ে এসে বলল, তোমার কোথাও লাগেনি তো? আমি অবাক হয়ে বললাম, আপনি তো বাঁ দিকে গেছিলেন কথা বলতে বলতে, তাহলে ডান দিক থেকে কিভাবে আসলেন? অর্জুন বলল, মানে ওই আর কি, গাড়ির পেছনে গেলাম ধরার জন্য, কিন্তু চলে গেল। আমি বললাম, কই, আপনাকে তো দেখলাম না গাড়ির পিছনে যেতে। অর্জুন বলল, তুমি খেয়াল করোনি হয়তো। আচ্ছা কাকা, কত দাম হলো ফুচকার? আর আপনাকে অনেক ধন্যবাদ আমার ওয়াইফকে বাঁচানোর জন্য।
আমি মনে মনে ভাবলাম, আপনি কিছু তো লুকাচ্ছেন, কিন্তু সেটা কি? আর আপনি মিথ্যা কেন বললেন কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখন কথা হলো তিথিকে কে মারতে চায়? আপনারা জানলে কমেন্টে বলুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।